Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear students. You are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Balayat Hussain. Today we want to discuss on preposition. এই প্রিপজিশন নিয়ে তোমাদের আরেকটা ক্লাস ছাড়া হয়েছে, সেটাকে ভালোভাবে ফলো করবে। আর বাকি কিছু রুল আছে সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আবার তারপর আলোচনা করব আমরা কাইন্ডস অফ প্রিপজিশন নিয়ে। এবার দেখো তোমাদের ওখানে কিছু রুলস দেওয়া আছে, আজকে কিছু আলোচনা করব। সেটা হলো অন, তারপর আছে ইন, আবার আছে এট। আর এগুলোর অর্থ প্রায় একই রকম, সেই জন্য কিন্তু আলাদা আলাদা ব্যবহৃত হয়। সেই জন্য আমরা এখানে এই তিনটা একত্রে লিখেছি যে প্রায় একই অর্থ প্রকাশ করে। যেমন দেখো এখানে নির্দিষ্ট কোনো সময় বুঝালে, নির্দিষ্ট কোনো সময় বুঝালে হবে এক, এবং যদি তারিখে তোমার নির্দিষ্ট সময় থাকে তাহলে অ্যাড হবে, এবং যদি ছোট শহরকে বোঝায় তাহলে আবার অ্যাড হবে। আবার তারিখের নামের পূর্বে এবং সপ্তাহের নামের পূর্বে অন বসে। মাসের নাম এবং সন থাকলে সেখানে ইন বসবে। এখানে দেখো যেমন হি কেম home dash 5 p.m. yesterday. সে গতকাল 5টা বাজে এসেছে, এটা নির্দিষ্ট সময়। সেই নির্দিষ্ট সময় বুঝলে কি হবে, এট বসবে। এট। এবং যদি কোনো ছোট শহরকে বোঝায়, যে ছোট শহর বলতে অনেকে মনে করে খুলনা ছোট শহর, ঢাকা বড় শহর। আসলে না, এই ছোট শহর বলতে বুঝিয়েছে কোনো বিভাগীয় শহরকে বুঝাবে না, কোনো জেলা শহরকে বুঝাবে না। জেলা শহর, বিভাগীয় শহর যত ছোটই হোক সেগুলো বড় শহর হিসেবেই ধরা হয়। কিন্তু এখানে শহরের ভিতরে যখন শহর থাকে, যেমন ঢাকার ভিতরে অনেকগুলো শহর আছে, যাত্রাবাড়ি একটা শহর, তারপর শেখজি একটা শহর, কুতুবখালী, ধানমন্ডি, গুলশান, বনানী, এগুলো সব একটা ছোট শহর হিসাবে ধরা হয়। এসব ক্ষেত্রে হবে এক। আর যদি খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা এগুলো যে আয়তন যাই হোক না কেন এগুলোকে বড় শহর হিসাবে ধরা হয়, এগুলো কিন্তু হবে ইন। এবং সন বুঝালে হবে ইন। এবং যদি আমাদের আবার সপ্তাহের নাম বুঝায় বা তারিখ বুঝায় সেখানে বসবে অন। এক উদাহরণের মাধ্যমে তোমরা দেখো, যেমন উই লিভ ড্যাশ শেখজি, শেখজি ড্যাশ ঢাকা। তাহলে এখানে এই শেখজিটা ঢাকার ভিতরে একটি ছোট শহর, ঠিক মনে থাকবে। এখানে হবে কি, এখানে হবে এক, আর এখানে হবে ইন। এখানে নির্দিষ্ট সময়কে অ্যাড বসছে এবং ছোট শহরে অ্যাড বসছে, এবং একটা বড় শহর বুঝিয়েছে সেখানে কি বসেছে, এন মানে ইন বসেছে। আর এক উদাহরণ দেখো, এখানে ফাদার উইল কাম হোম টুমরো, tomorrow dash dash Monday, Monday, তারপরে আসবে Monday 30 May, May 2021। এখানে সেদিন দেখিয়েছি, এখানে মানডে একটা সপ্তাহের নাম, এখানে কি বসবে, সপ্তাহের নাম থাকলে ওয়ান বসে। এবং এখানে আছে তারিখের নাম আছে, তারিখের নাম থাকলে কি বসবে, অন বসবে।
এখানে আছে আবার সন, এখানে ইন বসবে, তো আমরা বসাই এখানে বসবে কি সপ্তাহের নামের পূর্বে অন বসবে। এখানে মাসের নাম আছে কিন্তু তারিখ আছে সেজন্য হবে অন। যদি মাসের নামটা আলাদা থাকতো তাহলে ইন বসতো, আর এখানেও সন আছে সেজন্য কি বসবে ইন বসবে। এগুলো তোমাদের অন ইন এর একটা ব্যবহার। এখন আমরা আরো কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। যেমন এখানে একটা দেখো অন অর্থ উপরে, আপ অর্থ উপরে, আপন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবভ অর্থ উপরে। এখানে কয়েকটা প্রিপোজিশন আছে কিন্তু তিনটার অর্থ কয়েকটার অর্থ একই রকমের কিন্তু এর ব্যবহারটা একটু আলাদা রয়েছে। যেমন মনে রাখবা তোমাদের কোনো জিনিস যদি সুই সুই অবস্থায় স্পর্শ অবস্থায় থাকে, যেমন টেবিলের উপরে কাগজপত্রগুলো আছে, মোবাইল আছে, তারপর বই আছে, এই টেবিলের উপরে যদি থাকে তাহলে এটা কি স্পর্শ অবস্থা বুঝেছে। সেই স্পর্শ অবস্থায় বুঝলে কি বসবে অন বসবে। এবং যদি মাথার উপরে বা কোনো দেয়ালের পাশে বোঝায় তাহলে সেখানে কি বসবে ওভার বসবে। আবার যদি কোনো চেহারার উপরে বোঝায় সেখানে আমরা কি বসাবো আপন বসাবো। তবে একটা কথা মনে রাখবো তোমরা, যে যদি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে প্রিপোজিশন তোমার মনে পড়বে উপরে বুঝাতে যেটা দিবা সেটাই তোমাদের এক্সামিনের নাম্বার দিবে। যেহেতু আমরা পরীক্ষার খাতা দেখি আমাদের এই ধরনের সাজেস্ট করে থাকে যে যেখানে অ্যাবভ হওয়ার কথা, যেখানে আপন হওয়ার কথা, যেখানে অন হওয়ার কথা, এই কোনো ক্ষেত্রে যে কোনো একটা প্রিপোজিশন এই উপরে দিয়ে দিলে আমরা নাম্বার দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে তারপর আমরা একটা আলাদা করে বুঝাই। যেমন there is dash duster, that is a that dash the table the fan is running dash the head. আমরা লিখতে পারি there is dash face tool dash the wall I see two men are I see dash a smile. I see a smile dash the face of the man. এখানে আমরা সেন্টেন্স লিখেছি যে দেয়ার ইজ এ ডাস্টার ডেট আ টেবিল। এই টেবিলের উপর ডাস্টারগুলো কি অবস্থান সুই বা স্পর্শ অবস্থায় থাকে সেজন্য কি হবে সেজন্য হবে অন। এবং এখানে আরেকটা লাইন আছে দি ফ্যান ইজ রানিং ডেট দ্য হেড। এই ফ্যানটা যত আমাদের মাথার উপরে থাকে বা সীমার উপরে বুঝানো কথা, সীমানা উপরে থাকলে সেখানে কি হবে এখানে ওভার বা অ্যাবভ আমরা যে কোনো একটা দিতে পারি অ্যাবভ। আবার দেয়ার ইজ এ ফেস্টুন,
ফেস্টুন বিশেষ করে ওয়ালের সাথে থাকে, রেলিং এর সাথে থাকে, খাম্বার লাগে থাকে, এসব ক্ষেত্রেও কি দেওয়া যায়, অ্যাবভ দেওয়া যায়। এখানে ওভার দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু আবার আছে কি ব্যান্ড দ্যাট দা ওভার দেয়ার ইজ, ও এখানে সরি এখানে দেখা, এখানে একটা আর্টিকেল হবে, এখানে হবে অ্যাবভ বা ওভার, অ্যাবভ বা ওভার। আবার এখানে আছে এই যে আই সি এ স্মাইল দ্যাট দা ফেস, এই চেহারার উপরে বুঝালে কি হয়, আপন বসে। এখন বুঝলাম যে যদি কোনো জায়গায় স্পর্শ বা সুইসি অবস্থা থাকে সেক্ষেত্রে বসবে ওয়ান, যদি মাথার উপরে বা কোনো সীমানার উপরে একটার উপরে আরেকটা থাকে সেক্ষেত্রে ওভার ব্যবহার বসবে, আর চেহারার উপরে বুঝালে কি বসবে, আপন বসবে। কিন্তু প্রত্যেক জায়গায় যে কোনো একটা প্রিপজিশন বসালি তোমাদের এই নাম্বার দিতে বাধ্য থাকবে, কারণ প্রত্যেকটা অর্থ হলো উপরে। এবার দেখো যে সিন্স অথবা ফরের ব্যবহার। তোমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে যদি নির্দিষ্ট সময় বোঝায় সেই ক্ষেত্রে বসবে সিন্স, আর যদি ব্যাপক সময় বোঝায় সেই ক্ষেত্রে বসবে ফর। এখন এই নির্দিষ্ট সময় আর ব্যাপক সময় ধরাটা একটু কঠিন, যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 দিন, 1 মাস, এগুলাকে যদি প্রশ্ন করো কোন 1 মাস, কোন 2 ঘন্টা, কোন 4 ঘন্টা, তাহলে আমরা নির্দিষ্ট সময় পাবো না। সেই ক্ষেত্রে ধরা হয়ে গেলে ব্যাপক সময়, আর এই ব্যাপক সময়ের ক্ষেত্রে কি বলবে, ভর বলবে। আর নির্দিষ্ট সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সোমবার থেকে বৃষ্টি হইতেছে, এত 2001 সাল থেকে আমরা এই বাড়িতে বাস করতেছি, এই যে সন, তারিখ, ডেট যদি নির্দিষ্ট উল্লেখ থাকে সেই ক্ষেত্রে বলবে কি সিন্স। দেখো একটা উদাহরণের মাধ্যমে দেখানো যায়, হি হ্যাজ বিন সাফারিং, suffering from fever dash 3 days। এখানে সে 3 দিন যাবত জ্বরে ভুগিতেছে, সে 3 দিন যাবত জ্বরে ভুগিতেছে। এই এক প্রশ্ন কোন 3 দিন, আমরা সীমা পাবো না, সেক্ষেত্রে হবে কি, এটা ব্যাপক সময় বসবে ফর। তবে এই ক্ষেত্রে আবার ফ্রম বসানো যায়। আর আরেকটা উদাহরণ দেখো, she has been absent dash Monday last। তাহলে কি হলো, উপরটা গেল ব্যাপক সময়, আমরা সেখানে কি বসেছি, সিন্স না ফর বা ফ্রম বসেছি। আর এই যে মানডে লাস্ট, গত মঙ্গলবার থেকে, না গত মঙ্গলবার থেকে সে বৃষ্টিতে মানে জলের অনুপস্থিত, সেটা নির্দিষ্ট সময়, সেদিন কি হবে সিন্স। আচ্ছা, মানডে হলো সোমবার, না গত সোমবার থেকে সে বৃষ্টিতে মানে অনুপস্থিত ছিল, এটা হলো নির্দিষ্ট সময়। সেই নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি হলো, সিন বসলো। এভাবে নির্দিষ্ট সময় ধরতে হবে। এবার আসো ইন, তারপরে টু, তারপরে ওয়ান। এখনো আমরা তিনটার অর্থ উপরে হিসেবে ধরা হয়, তিনটার অর্থ একই, তবে ব্যবহার ভেদে একটু পার্থক্য রয়েছে। যেমন যদি সীমানার উপরে বোঝায় তাহলে হবে অন,
সীমানার বাইরে বোঝাতে হবে টু, আর সীমানার মধ্যে বোঝায় তাহলে হবে ইন। যেমন কি কি আছে শহরের মধ্যে আছে কি, ঢাকা শহরের মধ্যে মাঝখানে আছে তোমার জিপিও। জিপিও দিয়ে 0 পয়েন্টে শুরু হয়েছে, এখান থেকে বাংলাদেশ যে কোনো সীমা মাপা হয়। আবার কক্সবাজার, সুন্দরবন, টেকনাফ এগুলো হলো কি বাংলাদেশের বাইরে বোঝানো হয়, সীমানার বাইরে। আবার আমরা বলি ঢাকা স্ট্যান্ড অন বুড়িগঙ্গা, নারায়ণগঞ্জ স্ট্যান্ড অন দ্য শীতলক্ষা, বরিশাল স্ট্যান্ড অন দ্য কীর্তনখোলা। এই যে কোনো নদীর তীরে বা কোনো শহরের তীরে অবস্থিত হলে সেক্ষেত্রে আমরা কি বসি, এটা ওয়ান বসিয়ে থাকি। যেমন দেখো এখানে জিপিও ইজ ড্যাশ বাংলাদেশ। এখানে আমি লিখি জিপিও ইজ ইন বাংলাদেশ। আবার যদি লিখতে পারি ঢাকা, ঢাকাটা কিন্তু বাংলাদেশের মাঝখানে, এজন্য লিখতে পারি ঢাকা ইজ ইন বাংলাদেশ। এই ঢাকাটাও বাংলাদেশের মাঝখানে। আবার আপনার সীমানার বাইরে কি আছে, আমরা দেখতে পারি কক্সবাজার। কক্সবাজার ড্যাশ ড্যাশ বাংলাদেশ। কক্সবাজার ইজ ড্যাশ বাংলাদেশ। বাংলাদেশ এখানে কি হলো, এখানে সীমানার বাইরে বুঝলো, কক্সবাজারটা বাংলাদেশ একেবারে সীমানার বাইরে, শেষ সীমানা নাই, বুঝেছেন, সেদিন হবে টু। আবার যদি আমরা লিখে থাকি ঢাকা স্ট্যান্ড ড্যাশ দা বুড়িগঙ্গা। এখানে এই ঢাকাটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বুঝেছে, সেজন্য সীমানার উপরে বলা হয়, সেজন্য হবে কি অন বসবে। বোঝাবে তাহলে গেল কি সীমানার উপরে বোঝাতে অন বসবে, সীমানার বাইরে হলে টু বসবে, আর সীমানার মাঝখানে বা মধ্যে বোঝাতে হবে ইন। তোমাদের প্রেজেন্ট বা পারফেক্ট টেন্সে আফটার এবং বিফোরের একটা ব্যবহার আছে যে প্রায় এসে থাকে। যদি এ সম্পর্কে ভালো রুলটা নাই তাহলে মনে রাখো তোমরা, এই যে যদি পাস্ট পারফেক্ট টেন্সটা শেষে থাকে তাহলে খালি ঘরে আফটার বসাবা, আর যদি পাস্ট পারফেক্ট টেন্সটা শুরুতে থাকে তাহলে খালি ঘরে কি বসাবা, বিফোর বসাবা। যেমন এখানে আমরা দেখাই আফটার বিফোর। আফটার তো পরে আর বিফোর তো পূর্বে। যেমন দি পেশেন্ট died, there the doctor had gone। এই had প্লাস ভিতরি পাস্ট পারফেক্ট টেন্স এর রূপ হলো কি had প্লাস ভিতরি থাকবে, মানে ভার্বের প্রিভি ভার্ব থাকে, তা সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি শুধু ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এবার পাস্ট পারফেক্টটা শেষে আছে, সেজন্য আমাদের কি হবে, আফটার হবে, আফটার। আর যদি তোমার পাস্ট পারফেক্টটা শুরুতে থাকে, patient had died, ডক্টর কে, এটা পাস্ট ইনডিফিনিট। আর হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকলে বা প্রিভি ফর্ম থাকতে মনে করতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে বিফোর। আমাদের
ডিটেলস কিছু নিয়মকানুন একই বিভিন্ন প্রিপজিশনের একই অর্থ প্রকাশ করে আমরা সেটা প্রকাশ করেছি। এখন আমরা আলোচনা করব কাইন্ডস অফ প্রিপজিশন। দেখো প্রিপজিশনকে 6 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো কি সিম্পল প্রিপজিশন, 2 নম্বরে ডাবল প্রিপজিশন, 3 নম্বর হলো ফ্রেজ প্রিপজিশন, 4 নম্বর হলো কম্পাউন্ড প্রিপজিশন, তারপরে 5 নম্বর হলো পার্টিসিপল প্রিপজিশন, তারপরে 6 নম্বর হলো ডিসগাইজ প্রিপজিশন। এগুলো কয় প্রকার? 6 প্রকার। এক নম্বর হলো সিম্পল বলতে একটাকে বোঝায়, সিঙ্গেলও বলা যায়। আবার ডাবল বলতে কটা বোঝায়? দুটাকে বোঝায়। তারপরে আছে তোমার ফ্রেজ প্রিপজিশন, যে ফ্রেজ ইডিয়াম যেমন বাংলা তোমার বাগদার পড়েছো, ইংলিশে তো বাগদার আছে, সেই ইংলিশের বাগদারকে কি বলে? ফ্রেজ বলে। তারপর আছে কম্পাউন্ড প্রিপজিশন আছে, তারপরে আছে পার্টিসিপল প্রিপজিশন, তারপরে আছে ডিসগাইজ প্রিপজিশন। এখন তোমাদের আমরা আলোচনা করব সিম্পল প্রিপজিশনটা কি। সিম্পল প্রিপজিশন এখানে আমি সিম্পল প্রিপজিশনের কয়েকটা উদাহরণ দিয়েছি। যদি একটা ওয়ার্ড দ্বারা কোনো প্রিপজিশন গঠিত হয় সেই ক্ষেত্রে হবে কি সিম্পল প্রিপজিশন। যেখানে এখানে एग्जांपल দিয়েছি এট, উইথ, টু, ইন, আউট এবং অনেক আছে, কিন্তু আমি কয়েকটা উদাহরণ লিখেছি। যেমন এখন দেখো লুক এট দা পিকচার, and কি হবে look at the picture, এটা হলো সিম্পল প্রিপজিশন। he came to me laughing, এভাবে সিম্পল প্রিপজিশনের অনেক উদাহরণ দেওয়া যাবে, আর আমরা উদাহরণ না দিলাম। এভাবে চিনলে তোমরা সিম্পল প্রিপজিশন। তারপরে আমরা আলোচনা করব ডাবল প্রিপজিশন। 2 নম্বরে কি ডাবল প্রিপজিশন। ডাবল বলতে কাটা বোঝায়? দুটোকে বোঝায়। তাহলে যদি দুটো প্রিপজিশনের সমন্বয়ে একটি প্রিপজিশন গঠিত হয় তাকে কি বলে? ডাবল প্রিপজিশন বলে। যেমন এখানে আছে, আমি দেখাই তোমাদের, উইথ প্লাস ইন, এই দুটো প্রিপজিশন কি হয়? উইথ ইন। তারপরে আবার আছে যে ইন প্লাস টু, এখানে বলে কি হলো? ইনটু। আবার 1 প্লাস 2, এখানে হলো 1 2। এভাবে তোমাদের ডাবল, যদি দুইটা প্রিপজিশন মিলে একটি প্রিপজিশন গঠিত হয় তাকে বলে কি? ডাবল প্রিপজিশন। এবার আমরা আলোচনা করব 3 নম্বরে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন
এই বেস্ট প্রিপজিশন অফ ডাবলের মধ্যেই আমরা বলতে পারি যদি দুইটি তিনটি ওয়ার্ড মিলিত হয়, যদি একটি প্রিপজিশন গঠিত হয় তাকে আমরা বেস্ট প্রিপজিশন বলতে পারি। যেমন আছে তোমাদের অল, ইন, অল, তাহলে ইন, লিউ, ইন, লিউ অফ, ইন স্টেট অফ, তারপর আছে বাই, ডিন, ডিন অফ। এভাবে এগুলার আবার আমরা সেন্টেন্স দিতে পারতাম। হ্যাঁ, সেজন্য আমরা আবার পরে আলোচনা করব। এই তিনটে নিয়ে আলোচনা করলাম, বাকি তিনটে নিয়ে এবং আরো বিস্তারিত নেক্সট ক্লাস আমরা আলোচনা করব। তোমরা এই প্রিপজিশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, কারণ প্রিপজিশন সহজে আয়ত্তে থাকে না, সেজন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ফর অল দ্য বেস্ট।